পৃথিবীর বুকে এমন অসংখ্য জঙ্গল রয়েছে যেখানে আজও মানুষের পা পড়েনি। শত শত ফুট উঁচু গাছ, দিনের বেলাতেও অন্ধকারে ঢাকা পথ, চারিদিকে বন্যপ্রাণীর গর্জন, আর এমন এক নীরবতা যা যেন হাজার বছরের অজানা ইতিহাস লুকিয়ে রেখেছে। কিন্তু এইসব অরণ্যের সবচেয়ে বড় রহস্য কোনো হিংস্র প্রাণী নয়, বরং এমন এক মানব গোষ্ঠী যারা হাজার হাজার বছর ধরে এই জঙ্গলের বুকেই বসবাস করছে। বর্তমান সময়ে আমরা আধুনিক প্রযুক্তি, শহর, কৃত্রিম বুদ্ধিমত্তা আর উন্নত জীবনযাত্রার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দিচ্ছি, কিন্তু এসব মানুষদের জীবন যেন সময়ের স্রোতকে অগ্রাহ্য করেই রয়ে গেছে এখানে। এই আদিম অরণ্যের মধ্যে এই রহস্যময় মানুষদের বলা হয় পিগমি। এরা পৃথিবীর সবচেয়ে খাটো মানব গোষ্ঠীগুলোর একটি হিসেবে পরিচিত। এক সময় বাইরের পৃথিবীর মানুষ তাদের অসভ্য ও বন মানুষ মনে করত, এমনকি পিগমি মানুষদের ধরে ধরে চিড়িয়াখানায় রাখা হতো। আজ আমরা জানবো এই রহস্যময় পিগমি উপজাতির অবিশ্বাস্য জীবনগাথা। স্বাগতম আপনাকে পৃথিবীর গভীরতম অরণ্যের রহস্যময় জগতে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসিন। পিগমি শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ থেকে। এই শব্দটি মূলত ছোট একটি পরিমাপ বোঝাতে ব্যবহার করা হতো। ঠিক যেমন আমরা কোনো কিছুর ক্ষুদ্রতা বোঝাতে বলি তিলের মতো ক্ষুদ্র কিংবা বালুকণার মতো সূক্ষ্ম, ঠিক তেমনই পিগমি শব্দটিও ছোট আকার বা ক্ষুদ্রতাকে বোঝাতো। সময়ের সঙ্গে সঙ্গে এই শব্দটি এমন মানুষদের বোঝাতে শুরু করে যারা আকারে খাটো, আর এভাবেই পিগমি নামটি প্রচলিত হয়ে যায়। তবে একটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, পিগমি কোনো একক জাতি বা নির্দিষ্ট একটি উপজাতির নাম নয়। সহজভাবে বললে পৃথিবীর বিভিন্ন জঙ্গলে ও রেইন ফরেস্টে বসবাসকারী খাটো গড়নের আদিবাসী জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে পিগমি বলা হয়। তাদের ভাষা, সংস্কৃতি, জীবনযাপন এবং ঐতিহ্য একে অপরের থেকে অনেকটাই ভিন্ন, কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষদের গড় উচ্চতা সাধারণত 4 ফুট বা 150 সেন্টিমিটারের কম হওয়ায় সবাইকে একই পরিচয়ে পিগমি নামে ডাকা হয়। উদাহরণ হিসেবে বলা যায় আফ্রিকান ঘন রেইন ফরেস্টে বসবাসকারী উপজাতি বাকা, মুবুতি এবং আকা জনগোষ্ঠীকে পিগমি নামে ডাকা হয়। একইভাবে এশিয়ার কিছু অঞ্চলে বসবাসকারী নেগ্রিটো জনগোষ্ঠীকে অনেক সময় পিগমি বলা হয়। অর্থাৎ পিগমি কোনো একক জাতির নাম নয়, এটি মূলত বিশ্বের বিভিন্ন জঙ্গলে বসবাসকারী খাটো গড়নের বেশ কয়েকটি আদিবাসী জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা একটি সাধারণ পরিচয়। পিগমিদের ইতিহাস আজকের নয়। প্রত্নতাত্ত্বিকদের মতে নবপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ থেকেই পৃথিবীতে তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ হাজার হাজার বছর ধরে তারা এই পৃথিবীর অংশ হয়ে টিকে আছে। একজন প্রাপ্তবয়স্ক পিগমির গড় উচ্চতা সাধারণত 4.5 ফুট থেকে 5 ফুটের মধ্যে হয়ে থাকে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তাদের শারীরিক বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে জন্মের পর থেকে প্রায় 12 বছর বয়স পর্যন্ত পিগমি শিশুদের বৃদ্ধি অন্যান্য শিশুদের মতোই স্বাভাবিক থাকে, কিন্তু 12 থেকে 15 বছরের মধ্যে তাদের শরীরে এমন কিছু জৈবিক পরিবর্তন ঘটে যার ফলে স্বাভাবিক বৃদ্ধির গতি কমে যায়। অর্থাৎ এই বয়সের পর তাদের উচ্চতা আর বাড়ে না। আর এই কারণেই 15-16 বছরের একজন পিগমি কিশোর এবং 70 থেকে 80 বছরের একজন পূর্ণবয়স্ক পিগমিকে প্রায় একই উচ্চতার মনে হয়। কিন্তু প্রশ্ন হলো পিগমিদের উচ্চতা এত কম কেন? এর সঠিক কারণ আজও শতভাগ নিশ্চিতভাবে বলা যায়নি। তবে নৃবিজ্ঞানীদের মতে এর পেছনে রয়েছে হাজার হাজার বছরের প্রাকৃতিক অভিযোজন। দীর্ঘ সময় ধরে আফ্রিকার ঘন অন্ধকার ও প্রতিকূল রেইন ফরেস্টে বসবাস করতে গিয়ে তাদের শরীর ধীরে ধীরে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। ঘন জঙ্গলে বিশাল বিশাল গাছ, নিচু ডালপালা, লতাপাতা আর সংকীর্ণ পথের ভেতর দিয়ে চলাচল করতে ছোট আকৃতির শরীর অনেক বেশি সুবিধাজনক। এতে তারা দ্রুত দৌড়াতে, শিকার করতে এবং বিপদ থেকে সহজে পালিয়ে যেতে পারে। এছাড়া ছোট শরীরের কারণে কম খাবার ও কম শক্তি দিয়েই তারা বেঁচে থাকতে সক্ষম, যা বনাঞ্চলের সীমিত খাদ্য সম্পদের মধ্যে টিকে থাকার জন্য বড় একটি সুবিধা। তবে বিজ্ঞানীরা মনে করেন শুধু পরিবেশ নয়, জিনগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস এবং প্রকৃতির নির্বাচনও তাদের এই খাটো উচ্চতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থাৎ পিগমিদের ছোট আকৃতি কোনো একক কারণে নয়, বরং হাজার হাজার বছরের বিবর্তনের ফল। বর্তমানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পিগমি জনগোষ্ঠীর বসবাস থাকলেও তাদের সবচেয়ে বড় আবাসস্থল হল আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্টে। এছাড়া ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিস্তীর্ণ রেইন ফরেস্টেও তাদের বহু সম্প্রদায় বসবাস করে। আফ্রিকার বাইরে এশিয়ার মালয়েশিয়া, ফিলিপাইন, পাপুয়া নিউগিনি এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও খাটো গড়নের কিছু আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যাদের অনেক ক্ষেত্রেই পিগমি জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়। যদিও তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা আফ্রিকার পিগমিদের থেকে অনেকটাই ভিন্ন। বাইরের পৃথিবীর মানুষ একসময় তাদের বর্বর ও অসভ্য বন মানুষ হিসেবে উপস্থাপন করলেও সত্যিটা হলো পিগমিরা অত্যন্ত শান্তিকামী ও সরল এক মানব সম্প্রদায়। আধুনিক সমাজের জটিলতা থেকে অনেক দূরে প্রকৃতির সাথে শতভাগ মিশে থেকে তারা এক যাযাবর জীবনযাপন করে। জঙ্গলের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানো এদের স্বভাব। পিগমি সমাজে কোনো কেন্দ্রীয় রাজা বা কঠোর শ্রেণীভেদ নেই, তবে প্রতিটি দলে একজন জ্যেষ্ঠ নেতৃত্ব দানকারী দলপতি থাকেন। এই দলপতির নির্দেশেই বিচরণ, খাবার খোঁজা এবং যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। পিগমিদের জীবন ধারণের মূল
উৎস হলো শিকার এবং অরণ্যের ফলমূল এবং মধু সংগ্রহ। এরা এতটাই দক্ষ শিকারী যে বনের মাটিতে বন্যপ্রাণীর সামান্য পায়ের ছাপ তারা দেখেই বলে দিতে পারে সেটি কোন প্রাণী এবং তার বয়স কত। তবে শিকার করতে যাওয়ার আগে দলের সর্দার এবং ওঝা বিশেষ মন্ত্রপাঠ করে দেবতাদের কাছে শুভ কামনা জানান। শিকারের পাশাপাশি নদীর তীরবর্তী পিগমি নারীরা মাছ ধরায় দারুণ পারদর্শী। পিগমিদের সংস্কৃতির সবচেয়ে বড় এবং সুন্দর অংশটি হলো সঙ্গীত। পরিবার থেকেই শিশুদের শিকার এবং সঙ্গীতের তাল শেখানো হয়। আনন্দ উল্লাস কিংবা দেবতাদের সন্তুষ্ট করতে শিশু থেকে বৃদ্ধ সবাই একসাথে নাচে গানে মেতে ওঠে। পিগমিরা মূলত আধ্যাত্মিকতায় বিশ্বাসী। তাদের প্রতিটি দলেই একজন করে ওঝা বা আধ্যাত্মিক গুরু থাকেন। তারা বিশ্বাস করে অরণ্যের একটি নিজস্ব আত্মা রয়েছে। পিগমিদের সবচেয়ে শক্তিশালী ও প্রধান দেবতার নাম মুকুন্ডি, যিনি বনের সমস্ত প্রাণীকে রক্ষা করেন। আরও একটি মজার বিষয় হলো পিগমি নামটি মূলত বাইরের মানুষদের দেওয়া, কিন্তু এই জনগোষ্ঠী নিজেদের পিগমি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা নিজেদের গোত্রের নামেই পরিচয় দিতে বেশি পছন্দ করে, যেমন বায়াকা, বাকা বা বামেনজি। অনেক সম্প্রদায়ের ভাষায় এসব নামের অর্থ আসল মানুষ বা প্রকৃত মানুষ। পিগমিরা কোনো একক জাতি নয়, তাই তাদের সবার ভাষাও এক নয়। প্রতিটি গোত্রের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, বিশ্বাস এবং আলাদা জীবনধারা। চলুন তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ গোত্র সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। বাকা গোত্র। বাকা জনগোষ্ঠী মূলত ক্যামেরুন, কঙ্গো, গ্যাবন এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গণ রেন ফরেস্টে বসবাস করে। তারা বাকা ভাষায় কথা বলে। তাদের সংস্কৃতিতে গান ও সঙ্গীতের বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের বিশ্বাস বন তাদের মা, আর সঙ্গীতের মাধ্যমে তারা বন ও সৃষ্টিকর্তার সঙ্গে এক বিশেষ আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলে। তাই তাদের জীবনের প্রায় প্রতিটি উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠানে গান ও নাচ অপরিহার্য। মুবুতি গোত্র। মুবুতি জনগোষ্ঠী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইতুরি অরণ্যে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে। তারা পৃথিবীর অন্যতম প্রাচীন বনবাসী জনগোষ্ঠী হিসেবে পরিচিত। শান্তিপূর্ণ জীবনযাপন তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারা ঝগড়া বিবাদ একেবারেই অপছন্দ করে। নেগ্রিটো জনগোষ্ঠী। নেগ্রিটোরা মূলত ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাস করে। তারা আফ্রিকার পিগমিদের মতো একই জাতি নয়, তবে খাটো গড়নের কারণে তাদেরও পিগমি জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে তাদের অনেক সম্প্রদায়ের জনসংখ্যা খুবই কমে গেছে। তারা নিজ নিজ এলাকার ভাষায় কথা বলে এবং দীর্ঘদিন ধরে প্রকৃতি নির্ভর আধ্যাত্মিক বিশ্বাস অনুসরণ করলেও আধুনিক যুগে তাদের অনেকেই খ্রিস্ট ধর্ম বা স্থানীয় অন্যান্য ধর্ম গ্রহণ করছে। এই ভিন্ন ভিন্ন গোত্রের ভাষা, সংস্কৃতি ও রীতিনীতি আলাদা হলেও একটি বিষয়ে তারা সবাই এক, প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক। বনই তাদের ঘর, বনই তাদের খাদ্যের উৎস, আর বনই তাদের হাজার হাজার বছরের ঐতিহ্যের সাক্ষী। কিন্তু পিগমিদের ইতিহাস শুধু প্রকৃতির সৌন্দর্য আর শান্তিপূর্ণ জীবনের গল্প নয়। এই ইতিহাসের আরেকটি অধ্যায় ভরা আছে বৈষম্য, নির্যাতন এবং অমানবিকতার করুণ কাহিনীতে। শুধুমাত্র খাটো গড়ন এবং ভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা অবহেলা, বর্ণবাদ এবং নিষ্ঠুর আচরণের শিকার হয়েছে। অনেক মানুষ তাদের মানুষ হিসেবে নয়, বরং কৌতূহলের বস্তু হিসেবে দেখেছে। বিশেষ করে 1900 দশকের শুরুতে পিগমিদের জোরপূর্বক ধরে নিয়ে ইউরোপ ও আমেরিকার তথাকথিত মানব চিড়িয়াখানায় প্রদর্শন করা হতো। তাদের খাঁচায় আটকে রেখে দর্শকদের সামনে এমনভাবে দেখানো হতো যেন তারা কোনো বন্য প্রাণী। আজকের দৃষ্টিতে এটি মানব ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক এবং অমানবিক ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এরপরও তাদের দুর্ভোগ থেমে থাকেনি। কঙ্গোর গৃহযুদ্ধের সময় বহু পিগমি সম্প্রদায় হত্যা, নির্যাতন, জোরপূর্বক উচ্ছেদ এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়। যুদ্ধের আগুনে পুড়ে যায় তাদের গ্রাম, হারিয়ে যায় অসংখ্য নিরীহ মানুষের জীবন। কিন্তু বর্তমান সময়ে তাদের সবচেয়ে বড় শত্রু কোনো যুদ্ধ নয়, বরং বন ধ্বংস বা ডিফরেস্টেশন, বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ, খনিজ সম্পদ উত্তোলন, কৃষি জমি তৈরি এবং অবৈধভাবে বন উজাড়ের কারণে প্রতিদিনই ছোট হয়ে আসছে তাদের হাজার হাজার বছরের আবাসস্থল। যে বন তাদের খাদ্য দেয়, আশ্রয় দেয় এবং জীবন বাঁচিয়ে রাখে, সেই বনই আজ দ্রুত হারিয়ে যাচ্ছে। বন হারানোর সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে তাদের শিকার করার জায়গা, খাদ্যের উৎস, সংস্কৃতি এবং ঐতিহ্য। অনেক পিগমি পরিবার বাধ্য হয়ে শহরের আশেপাশে আশ্রয় নিচ্ছে, যেখানে তারা দারিদ্র্য, বৈষম্য ও অনিশ্চিত জীবনের মুখোমুখি হচ্ছে। এক সময় যারা হাজার হাজার বছর ধরে স্বাধীনভাবে অরণ্যের বুকে বসবাস করছে, আজ তারাই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। আধুনিক সভ্যতার অগ্রগতির আড়ালে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন এই মানব গোষ্ঠী। বর্তমানে পৃথিবী জুড়ে বিভিন্ন পিগমি জনগোষ্ঠীর মোট জনসংখ্যা কয়েক লাখের বেশি নয়। তাই গবেষকরা মনে করেন তাদের সংস্কৃতি, ভাষা এবং জীবনধারা সংরক্ষণ করা শুধু একটি
জনগোষ্ঠীকে বাঁচানো নয়, বরং মানব সভ্যতার হাজার হাজার বছরের এক অমূল্য ঐতিহ্যকে রক্ষা করা। পিগমিরা কেবল একটি উপজাতি নয়, তারা পৃথিবীর প্রাচীন মানব ইতিহাসের এক জীবন্ত দলিল। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে কিভাবে বাঁচতে হয় তা তাদের চেয়ে ভালো আর কেউ জানে না। এই বিলুপ্তপ্রায় মানুষদের বাঁচিয়ে রাখা এবং তাদের আবাসস্থল রক্ষা করা এখন পুরো মানবজাতির সম্মিলিত দায়িত্ব। প্রকৃতির এই অদ্ভুত ও সুন্দর সৃষ্টি সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ইতিহাসের পাতায়। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আপনার পরিবারকে সময় দিন। আর অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।